দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, দক্ষিণ কলকাতা থেকে জোর জল্পনা আপনার নাম আসছে। আপনি নাকি দক্ষিণ কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী হিসেবে, কি বলবেন? ব্যাপারটা তো দেখো রবিনা, আমার কাছে এখনো অবধি সেরকম কোনো কংক্রিট প্রপোজাল কিছু আসেনি, এবং আমি এগুলো তো গুজব, এখনো অবধি তো গুজব। এখন মানে বাংলায় একটা কথা বলে না, পাড়াপড়শির ঘুম নাই, যার বিয়া তার মন নাই, পাড়াপড়শির ঘুম নাই। কারণ আমি ক্যান্ডিডেট হচ্ছি কি না আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। যদি বিজেপির লিডারশিপ কিছু ভেবে থাকে তো ডেফিনেটলি তারাই বলতে পারবেন এর উত্তর। তবে আমার নাম যে উঠছে সেটা আমার জন্য নিঃসন্দেহে আনন্দের ব্যাপার, যে আমাকে যদি কেউ যোগ্য মনে করে থাকে এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো খবর নেই। কিন্তু স্যার, বাংলার মিডিয়ায় জোর জল্পনা দীপাঞ্জন চক্রবর্তী আসছেন এইটা নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে বাংলার মিডিয়ায়। অলরেডি অনেকেই ব্রেকিং করতে শুরু করেছে। না না, কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলছি, যদি এরকম কোনো সুযোগ আসে নিশ্চিতভাবে আমি অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটাকে ভাববো। কারণ বাংলায় আজকাল যে রাজনীতির অবস্থা হয়েছে, যার সাংঘাতিক ইম্প্যাক্ট পড়ছে কিন্তু সমাজ জীবনে। বাংলা কোথায় ছিল আর গত 10 বছরে বাংলা কোথায় পৌঁছে গিয়েছে তর্কাতীত ভাবে। আমি প্রবাসী, আমি দেখছি প্রবাসে মুম্বাইতে লোকে কিরকম ভাবে বাঙালিরা হাহুতাশ করছে যে কি বাংলা আমরা ছেড়ে এসেছি আর বাংলার এখন কি অবস্থা। আর এটাকে যদি পরিবর্তন করতে হয়, এই অবস্থার বদল করতে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাহলে তো সুস্থ রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতেই হবে, এবং তারা আসছেও। এবং তারা যদি কেউ আমাকে মনে করে যে আমি তাদের কাজের জন্য যোগ্য হব, বা আমরা যে লড়াইটা করছি, তোমরা ইউটিউবাররা যেরকম ভাবে লড়াই করছো, কাজ কিসের জন্য করছো না? ব্যক্তি স্বার্থের জন্য নয়। তোমাদের ওপর তো এত অত্যাচার আসছে, এত ধমকি আসছে, এত পুলিশের ধমকি আসছে, তারপরে তো তোমরা লড়ছো। এই লড়াইয়ে আমরা সবাই সামিল, এবং এইরকম যদি কোনো অফার আসে আমি নিশ্চিতভাবে খুব সিরিয়াসলি ব্যাপারটা ভাববো। আমি লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাব না, এটা আমি বলতে পারি। রবিনা, ইতিমধ্যেই 7 দফার ভোট ঘোষণা হয়েছে। সেখানে দেখছি শাসক দলের তরফ থেকে একের পর এক কটাক্ষ। কারণ উত্তরপ্রদেশে 80টা আসনে যদি 7 দফা হয়, তাহলে 42টা আসনে বাংলায় 7 দফার কি প্রয়োজন ছিল? খুব সহজ। কিছুদিন আগে সারা ভারতবর্ষ একটা প্রায় মিনি সাধারণ নির্বাচন দেখেছে। কর্ণাটকে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, রাজস্থানে। এই যে নির্বাচনগুলো যে হলো, একটু বলতে পারবে আমাকে সংখ্যা দিয়ে? এবং যে সমস্ত লোকজন বলছে শাসক দলে, তারা সংখ্যা দিয়ে বলতে পারবে যে এত বড় বড় 4টে রাজ্যে যেখানে বিধানসভা নির্বাচন হলো কজন মানুষ মারা গেছে? না, কুণাল ঘোষ, আর সুদীপ বাংলা, বন্দ্যোপাধ্যায় এরাই বলছে স্যার, শাসক দলের তরফ থেকে। দেখো আমি ওটাই বললাম, তো ওনারা এটাই বলুন যে এত একটা মিনি সাধারণ নির্বাচন হয়ে গেল অর্ধেক ভারতবর্ষ জুড়ে, একটি প্রাণ যায়নি। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে 58 জনের প্রাণ যাচ্ছে, তো সেখানে 7 কেন? আমি তো বলবো 20 দফা হওয়া উচিত। যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে একদিন করে নির্বাচন হওয়া উচিত। তো এটা তো বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত বলছি না, পুনঃপ্রতিষ্ঠিত। বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে গিয়েছে। সেই যে এই রাজত্ব শুরু হওয়ার আগে, এই দুর্বৃত্তদের রাজত্ব শুরু হওয়ার আগে বিধাননগর পুরসভা নির্বাচনে যে আমরা দেখেছিলাম বয়স্ক মানুষদের ফেলে পেটানো হচ্ছে, যেখানে এই আরাবুল হাকিবুলের লোকজন রাজত্ব করেছিল, কি অত্যাচার করেছে, সাংবাদিকদের এরকম ভাবে মারা হয়েছে আমরা দেখেছিলাম। এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে এখন এই শাহজাহান, অরঙ্গজেব, বাবর আর এই অনুব্রত কেষ্ট এরাই চালাচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। তার জন্য যদি 20 দফার নির্বাচন হওয়া উচিত ছিল তো উচিত ছিল। এখন দেখা যে 7 দফাতেও কতটা সাকসেসফুল হয়।
তার কেন্দ্রীয় বাহিনীকে কালকে কড়া নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। তারা বলছে যে এই কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা চলবে না, সঠিকভাবে তাদেরকে মানে ব্যবহার করতে হবে। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। দেখো, আমি আমি এই যে কড়া পদক্ষেপ না, এই ব্যাপারগুলোতে আমার একটু একটু হাস্যাস্পদ লাগে, কিছু মনে করবে না। যেহেতু ওটা একটা সাংবিধানিক পদ, আমি অত্যন্ত সম্মান রেখে বলছি। আমাদের বাংলার রাজ্যপালও পঞ্চায়েত নির্বাচনের সময় বলেছিলেন কড়া পদক্ষেপ নিতে হবে, সন্দেশখালীতেও বলেছেন কড়া পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা নেবে কে? কোনো ভিন গ্রহ থেকে প্রাণী তো এসে নেবেন না। সাংবিধানিক পদে যখন বসে রয়েছেন উনি, এবং ওনার সাংবিধানিক অধিকার রয়েছে, উনি ইমপ্লিমেন্ট করবেন, উনি কড়া পদক্ষেপ নেবেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। একই কথা প্রযোজ্য ভারতের মুখ্য নির্বাচনী কমিশনের। ওনার কাছে প্রভূত ক্ষমতা দিয়ে রেখেছে ভারতের সংবিধান। কড়া পদক্ষেপ স্পেসিফাই করতে হবে, একটা গাইডলাইন দিয়ে দিলাম, এতে সবাই জানে, বাংলার এক একটা শিশু জানে, বাংলার পুরো প্রশাসন, পুলিশের একটা বড় অংশ, বিশেষ করে সিনিয়র পুলিশ অফিসাররা, আইপিএসরা, তারা এখন দলদাস হয়ে গেছেন। তারা নিজের উর্দি, নিজের মাকে বিক্রি করে দিয়েছেন। তাদের দিয়ে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি না। খবরের কাগজে বিবৃতি দিয়ে কড়া পদক্ষেপে হবে না, তার জন্য সুনির্দিষ্ট আমাদের পদক্ষেপ চাই। এবং এটাও আমি জানিয়ে রাখি, আমি এই নিয়ে একটা বিস্তারিত নোট বানাচ্ছি, কারণ এলাকাতে পিক পিরিয়ড অফ টেরোরিজমে 91-এ আমি কাজ করেছি, পাঞ্জাবে ইলেকশন কন্ডাক্ট করিয়েছিলাম। আমি একটা বিস্তারিত নোট বানাচ্ছি, এবং সেটা আমি অবভিয়াসলি রাজনৈতিক দলকে দেব, বিশেষ করে বিজেপিকে দেব, যে আপনারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুন, যে এই এই পদক্ষেপগুলো আমরা চাই। শুধু বিবৃতি দিলে হবে না, এবং সুনির্দিষ্ট পদক্ষেপ চাই। কিন্তু স্যার, এই যে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে ঠিক মতো কাজে ব্যবহার করা হয়নি, বা তাদেরকে ঠিক মতো যে যে জায়গাগুলো স্পর্শকাতর বলা হয়েছে কিন্তু তাদেরকে সেই জায়গায় পাঠানো হয়নি। এইরকমও অভিযোগ উঠে এসেছে তো এর আগে। দেখো, এই ব্যাপারটা তো আমি বললাম আবার, যে শুধু বিবৃতি দিলে হবে না, রাস্তায় নেমে এক্সিকিউট করতে হবে। এবং এমন নয় যে কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, উনি জানেন না, বা যে সমস্ত প্যারামিলিটারি ফোর্সেসের সিনিয়র অফিসাররা রয়েছেন তারা জানেন না। তারা জানেন, কিন্তু এটা সুনির্দিষ্টভাবে আরেকবার মনে করিয়ে দেওয়া হবে, নথিবদ্ধ করে দেওয়া হবে যে আমাদের এই এই দাবি রয়েছে, এই দাবিগুলো মানতে হবে। কারণ এই দাবিগুলো না মানলে 900 কেন 1000 2000 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আসলেও কিচ্ছু করা যাবে না। কারণ সেই যেরকম তুমি বললে বসিয়ে রাখা হবে, আগেও অতীতেও কমপ্লেন হয়েছে, হাজারদুয়ারি বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে। তার জন্য সুনির্দিষ্টভাবে 3 ফেজে, নির্বাচনের আগে, নির্বাচনের দিন, এবং নির্বাচনের যখন ফল ঘোষণা হবে কাউন্টিং এর দিন, এবং নির্বাচনের পরে অন্তত 15 দিন, এই সুনির্দিষ্ট পন্থাগুলো যদি প্যারামিলিটারি ফোর্সেস এবং কেন্দ্রীয় নির্বাচনী দপ্তর তারা যদি সুনিশ্চিত করতে পারে, আমি নিশ্চিত এই দুর্বৃত্তদের পতন হবে, ওদের খুঁজে পাওয়া যাবে না। কারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার বারবার ভুলুণ্ঠিত হচ্ছে এই আরাবুল, শওকত, শাহজাহানের মতো লোকজনকে দিয়ে, অনুব্রতর মতো লোকজনকে দিয়ে। কিন্তু স্যার, এবার আমার মনে হচ্ছে, বলো। কিন্তু স্যার, একটা জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জায়গায় এখন প্রচারে যাচ্ছে। প্রচারে গিয়ে উনি বলছেন যে কোন বিজেপি নেতা আছেন আপনি হিসাব নিয়ে আসুন, সেই ছোট বড় মাঝারি সব রকমের, আপনি আমার মঞ্চে হিসাব নিয়ে আসুন। কোথায় বিজেপি নেতারা? কোথায় আছেন? এখানে আছেন, আসুন, হিসেব নিয়ে আসুন। 3 বছর কোনো আবাস যোজনার টাকা দেয়া হয়েছে কি না, সামনাসামনি আসুন। এসেছেন? এসেছেন মানে এই যে মঞ্চ থেকে এইভাবে ডাকা হচ্ছে, এই নির্বাচনী প্রচারে এইভাবে বলা হচ্ছে বিজেপি নেতারা প্রকাশ্যে আসুন, মানে তার সামনে মঞ্চে যাবে কেন? তার জন্য তো অন্যরকম পদ্ধতিও হতে পারে। এই হুঙ্কারটাকে আপনি কিভাবে দেখছেন? এই হুঙ্কারটাকে আমি নিছক ফচকে ছোড়াদের যে কি বলবো, শূন্য গর্ভ যে ধমকি, সেই হিসাবে দেখছি। এবং এটা নিতান্তই ভাড়ের তামাশা। আমার মনে হয় উনি তো বলেছিলেন না শহীদ মিনার ময়দান থেকে, যে 1 পয়সা দুর্নীতি হলে আমি ফাঁসিতে চড়ে যাব।
তো উনি সেই মঞ্চ টঞ্চগুলো তৈরি করুন, ওখানে ফোকাস করুন, মঞ্চটা যেন ভালো হয়, কারণ সেই দিন আসছে, দুর্নীতির যা প্রমাণ সেগুলো আসবে। তো সেটা আগে করুন। যে কালি লেগেছে ওনাদের গায়ে, সেটা থেকে বেরিয়ে আসুন। আমি তো বলি অর্থহীন ভাষায়, যে দেখতেই পাচ্ছেন তাপস রায়ের মতো একজন অত্যন্ত পুরনো তৃণমূল নেতা, ওনার মত ওনার পথের সঙ্গে আমার একমত আমি হই বা না হই, এতে কোনো সন্দেহ নেই যে তাপস রায় বিরলতম প্রাণী ছিলেন ওই শাসক দলে, যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন রকম একটা কেলেঙ্কারির দাগ ওঠেনি। সেই ভদ্রলোক বাধ্য হলেন বেরিয়ে আসতে। বোঝাই যাচ্ছে যে ওনার দলটা কি, আগে নিজের দলটাকে সামলান, নিজেরা কিরকম কেউ করছেন কি করছেন, নালে ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হয় সুরাত থেকে, কীর্তি আজাদকে নিয়ে আসতে হয় অবসরের গুহা থেকে বার করে এনে। এরাই আবার বহিরাগত করে লাফাতে শুরু করে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত শাহজি বা জেপি নাড্ডাজি আসেন বাংলায় প্রচারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসছেন, রাজনৈতিক নেতা হিসাবেও বলছি না, তখন তাদের বহিরাগত বলা হয়েছে। আর এখন ওরা সুরাত থেকে উঠিয়ে নিয়ে আসছে ইউসুফ পাঠানকে। উনি জানেন যে কটা বিধানসভা আছে আসানসোলে, বা উনি বোধহয় মুর্শিদাবাদে দাঁড়াচ্ছেন, বহরমপুরে কীর্তি আজাদ জানেন যে বাংলায় কি। এরা আবার বাংলায় কথা সংস্কৃতিটাও বলতে পারে না ভালো করে, কারণ ওদের রফলাটা হয় না। সংস্কৃতি বাংলার সংস্কৃতি, এদের কাছ থেকে কি শিখতে হবে? আর ওই সমস্ত মঞ্চে আহ্বান আমাদেরও দেখা আছে। এবার আমরা যদি মঞ্চে আহ্বান করি যে চলে আসুন, একটা বিতর্ক হোক। আমি কোনো নেতা নই, আমি একজন করদাতার নাগরিক, দীপাঞ্জন চক্রবর্তী। আমি আহ্বান করছি, যেখানে বলবেন, ডায়মন্ড হারবার হোক অথবা যেখানে হোক, 1 ঘন্টা একজন নিউট্রাল অ্যাঙ্কারকে নিয়ে বসা হোক। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বসতে রাজি আছি। উনি আমাকে 15টা প্রশ্ন করবেন, আমি ওনাকে 15টা প্রশ্ন করব। যদি জবাব দিতে পারে, জবাব দেবে বাংলা, সাক্ষী হবে বাংলা। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। উনি বিজেপি নেতাদের পরে ডাকবেন, আগে আমাকে ডাকুন, আমি আছি তৈরি হতে। আবার এমন নয় যে আমার প্রশ্নের উত্তর দিতে না পেরে আমার বিরুদ্ধে ফলস কেস করতে থাকবেন পুলিশে, যেটা করে থাকেন উনি, আমার বিরুদ্ধেও করেছেন। তাতে অবশ্য আমরা ভয় পাই না। এর আগে আপনাকে তো কালীঘাট থানায় আপনার নামে হয়েছে, এর আগে কালীঘাট। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে কালীঘাট পুলিশ স্টেশনে আমার নামে কমপ্লেন হয়েছে অগস্ট মাসে, কিন্তু এখনো এদের ক্ষমতায় কুলায়নি আমাকে ডেকে পাঠানোর বা আমাকে সমন জারি করার। আমার ফোন নাম্বার চাওয়া হয়েছিল, যাদের ডেকেছিল তারা দিয়েও এসেছে, কিন্তু তাদের ক্ষমতায় কুলায়নি। আমাকে ডাকুক, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুক, তারপর দেখবে বাংলা কি বলে। আর আমি তো বলছি অভিষেক ব্যানার্জি, খোলা মঞ্চে আহ্বান জানাচ্ছি, 15টা প্রশ্ন আমি ওনাকে করব। উনি ভেবে নিন কি প্রশ্ন করতে পারেন আমাকে 15টা। জবাব দিতে পারলে যা বলবেন তাই করব। সে ক্ষমতা হবে না, উনি আসবেনও না, কারণ আমার মঞ্চটা কিন্তু ওই শহীদ মিনারের মঞ্চ হবে না, যেখান থেকে বলবেন যে 1 পয়সা যদি প্রমাণ করতে পারেন দুর্নীতি, ফাঁসির মঞ্চে চলে যাব। উনি ফাঁসির মঞ্চটা ভালো করে বানান, কাজে লাগবে ওনার। বলছি স্যার, সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তমাখা ছবি ভাইরাল করা হলো তৃণমূল কংগ্রেসের সোশ্যাল হ্যান্ডেল থেকে, একদম তাদের নিজস্ব পেজ থেকে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? একদম রক্তমাখা ছবি। দেখো, বাংলা, এটা আমি আগেও বলেছি যে গত 10-12 বছর ধরে মমতা ব্যানার্জি, ওনার প্রশাসন, ওনার দল খুব সুনির্দিষ্টভাবে, সুচিন্তিতভাবে, পরিকল্পনা মাফিক বাংলার প্রতি কটা গর্বের জিনিসকে ওনারা ধ্বংস করেছেন। শিল্প মানে আর্ট, সাহিত্য, সংস্কৃতি, শিল্প মানে ইন্ডাস্ট্রি, এক একটা জায়গা দেখো আমাদের ধ্বংস করে দিয়েছে। যে কলকাতা পুলিশ একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেই কলকাতা পুলিশের বুকের উপর মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার বাড়িতে গিয়ে অসভ্যতা করে যে পোস্টারগুলো লাগানো হয়েছিল, প্রতি কটা লোক জানে বাংলার কে করেছে। আজ পর্যন্ত সেই কলকাতা পুলিশ উদ্ধার করতে পারলো, ধরতে পারলো? ওনারা জানেন না যে কোন জায়গা থেকে পোস্টার ছাপা হয়েছে, সেটা আমরা জানি, কিন্তু পুলিশের কাজ তো আমরা করব না। এখন এইভাবে যে ধ্বংস করা হয়েছে, তার একটা পরিণতি দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি। এখন উনি নিশ্চিতভাবে, ওনার সঙ্গে আমার মত পথ কোনোটারই কোনো রকম মিল নেই। আমি ওনার মতের বিরুদ্ধে, আমি যেরকম ভাবে উনি রাজ্য অপশাসন চালাচ্ছেন তার বিরুদ্ধে, কিন্তু উনি আমারও মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা, উনি একজন সিনিয়র সিটিজেন। এই 3টে জিনিসকে আমি কি করে অগ্রাহ্য করতে পারি?
সেই মহিলা চোট পাওয়ার পর 1 ঘন্টা হলো তাকে দেওয়া হয়নি ফার্স্ট এড। প্রচুর প্রশ্ন করেছি, অন্তর্ঘাতের তো একটা গন্ধ পাওয়াই যাচ্ছে। এবং যেটা একটা শেক্সপিয়ারের বিখ্যাত ডায়লগ রয়েছে হ্যামলেট নাটকে, দেয়ার ইজ সামথিং রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, যে ডেনমার্ক রাজ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, কিছু একটা পচেছে, ওটাকে চেঞ্জ করে এখন বলা উচিত দেয়ার ইজ সামথিং রটেন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলায় দুর্গন্ধ বেরোচ্ছে, তার দুর্গন্ধের ফলশ্রুতি দেখতে পাচ্ছ। একজন সিনিয়র সিটিজেন মহিলা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মাথা ফাটার পর তারকে একটা ফার্স্ট এড দেওয়া হলো না, যাতে রক্তটা সুন্দরভাবে পুরো মুখের মধ্যে আসে, সেটার ছবি নিয়ে আমরা ভোটের রাজনীতি করব। ভাবতে পারছো কত ঘৃণ্য? নিজেদের মা বোন ভাই পিসি মাসি কাউকে ছাড়ছে না এরা। কি হবে বাংলার? এই বাংলা যেখানে চলে গেছে, আমাদের কমসে কম 50 বছর লাগবে আগের বাংলাকে ফিরিয়ে আনতে। বাংলা এই চেয়েছিল, বাংলা চেয়েছে, বাংলা পাচ্ছে। এটা ঘৃণার বা নিন্দার ভাষা নেই। অশিক্ষিত অপরাধীরা যখন ক্ষমতায় থাকে তখন এই জিনিসই হবে, এটাই পরিণতি হয়। না, আমি রোজিনা, বলছি স্যার, ছবি তোলা হয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি করে সাথে নিয়ে গিয়ে এসএসকেএমে নিয়ে যাচ্ছে, এসএসকেএমেও তাকে বেডে তুলে ছবি তোলা হচ্ছে, ওটা হসপিটালের বেড, আমরা যা দেখলাম। দেখো, আমি যেটা বারবার বলেছি, বহু প্রশ্ন আমি এখানে তুলেছি, বিভিন্ন চ্যানেলে তুলেছি, আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, 12খানা প্রশ্ন করেছিলাম। একটারও উত্তর বাংলার পুলিশ, কলকাতা পুলিশ, চিফ মিনিস্টার অফিস অথবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন? এই 12খানা প্রশ্নের মধ্যে অবশ্যম্ভাবী এই প্রশ্নটা রয়েছে, বাংলার মানুষ প্রশ্ন করবে। উনি মুখ্যমন্ত্রী, উনি জেড প্লাস সিকিউরিটি পান। আমি ভারতবর্ষের 4জন ইউনিয়ন হোম মিনিস্টার, এসভি চৌহান, রাজেশ পাইলট, ইন্দ্রজিৎ গুপ্ত এবং শেষে মিস্টার LK আডবাণী, আমি এদের সিকিউরিটি লিয়াজো অফিসার ছিলাম দীর্ঘ 11 বছর। সিকিউরিটি, ভিআইপি সিকিউরিটি প্রোটোকল বাংলার যে কোনো মানুষের থেকে আমি বেশি জানি। এটা পরিষ্কার জেড প্লাসে যে একজন জেড প্লাস ক্যাটাগরি ভিআইপির সঙ্গে উনি কনভয়ে থাকুন, অফিসে থাকুন, বাড়িতে থাকুন, 24 ঘন্টা একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকবে, একজন ডাক্তার থাকবে 24 ঘন্টা শিফট ওয়াইজে, 2জন ট্রেন্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন এবং 2জন সেম ব্লাড গ্রুপের ডোনার থাকবেন ফর এনি এমার্জেন্সি কন্টিনজেন্সি প্ল্যান। সেদিন কোথায় গেল ডাক্তার, কোথায় গেল নার্সিং স্টাফ? কেন ওনাকে অভিষেক ব্যানার্জির গাড়িতে করে এসএসকেএম যেতে হলো? কেন ইমিডিয়েট ওনাকে যে হয় ওনার ফার্স্ট এড করা হয়নি, রক্ত মুছিয়ে দেওয়া হয়নি, ব্যান্ডেজ লাগানো হয়নি? দুটো বিপদ হতে পারতো, যে এক, ওই ওপেন ইনজুরি থেকে যে কোনো ইনফেকশন হতে পারতো। শুনেছি উনি বিভিন্ন অসুখে ভুগছেন, ওনার জন্য আমার সহমর্মিতা রইল। মানুষ তো উনি এন্ড অফ দ্য ডে, ওনার নীতির আমি সাংঘাতিক বিরোধ করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু মানুষ, একজন সিনিয়র সিটিজেন প্রায় 70-এর কাছাকাছি একজন বয়স্ক মহিলা মাথা ফেটে গেছে, তাকে ফার্স্ট এড দেওয়া হয়নি, ফটোশুটের জন্য অভিষেক ব্যানার্জির গাড়িতে উনি কেন গেলেন? ওই রকম ভাবে চোট পাওয়ার পর একটা সব থেকে বড় ডেঞ্জারাস থাকে, যেটাকে আমরা বলি সেরিব্রাল কনকাশন। মাথাটা যখন ফ্লোরের মধ্যে ঠুকেছে, সে যেভাবেই হোক, সে ধাক্কা দিয়ে হোক, যেভাবেই হোক, মাথাটা জোরে ফ্লোরের মধ্যে মেঝেতে পড়েছে, তার জন্য ফেটেছে। তাতে মাথার ভেতরে আমাদের স্নায়ুতন্ত্র সাংঘাতিকভাবে ডিস্টার্ব হয়। তো একটা ওই সেরিব্রাল কনকাশনের চান্স, তার উপরে ওপেন ইনজুরি, ওনার বয়স, ওনার অসুখ, তার সত্ত্বেও ওকে গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো দণ্ডনীয় অপরাধ। কালকে কেউ যদি বলে এটা ওনাকে একটা হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অবাক হব না। নিয়মই হচ্ছে যখন এরকম শার্প ইনজুরি হয়, পার্টিকুলারলি মাথায় যখন ব্লিডিং হচ্ছে এবং মাথার স্নায়ুতন্ত্রে আঘাত লাগার চান্স থাকে, তখন ওনাকে অ্যাম্বুলেন্সে শুইয়ে নিয়ে যেতে হয়। বসিয়ে রাখলে যেহেতু প্রেশারটা নিচে আসে, তো ব্লাডটা নিচে আসবেই আসবে। এটা কি প্ল্যান করে করা হয়েছিল যে বসিয়ে নিয়ে গেলে ব্লিডিংটা আরো হবে, তাহলে ফটোশুটে সুবিধা হবে? প্রশ্নটা হচ্ছে, ওইখানে হসপিটালের ক্যাবিনে পুলিশ ছিল, ডাক্তার ছিল, ওনার পরিবারের লোক ছিল। ছবিটা তাহলে কে তুলেছে, কে সাপ্লাই করেছে শাসক দলের এক্স হ্যান্ডেলে, টুইটারে, সমাজ মাধ্যমে?
এটা তো তদন্তের বিষয়। আমি তো প্রথম দিন থেকে বলেছি, যেদিন দুর্ঘটনা ঘটেছে সেদিন সন্ধ্যা থেকে আমি একের পর এক চ্যানেল ইন্টারভিউতে বলে গেছি স্যার যে তদন্ত হবে কি ইমিডিয়েটলি করে? ইন্টেলিজেন্স এখনো করতে হবে। পর্যন্ত কোনো কমপ্লেন তো করা হয়নি এখনো পর্যন্ত, এই যে আপনার সাথে কথা বলছি। না না, প্রশ্ন হচ্ছে এখানে কমপ্লেন কে করবে? এখানে তো সুমোটো কমপ্লেন করা উচিত। সুমোটো আমি বারবার তিনটে জিনিসের ডিমান্ড করেছি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে। প্রথম, ইমিডিয়েট ওনাকে এনএসজি কভার দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। অ্যাটলিস্ট কেন্দ্রীয় সরকার ওনাকে এনএসজি কভার দেওয়ার কথা বিচার করুক, ওনাকে বলুন লেট হার রিফিউজ, উনি মানা করুন যে আমার এনএসজি কভার দরকার নেই। আমি গ্যারান্টি দিতে পারি এনএসজি কভার হলে এই মাঝে মাঝে পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, মাথা ফেটে যাওয়া জিরো হয়ে যাবে। দ্বিতীয়ত, ইমিডিয়েট পশ্চিমবঙ্গ সরকারের দরকার একটা নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিচার করে কোনো একটি বাড়ি যথোপযুক্ত মুখ্যমন্ত্রীর বাড়িকে মুখ্যমন্ত্রী নিবাস বা মুখ্যমন্ত্রী আবাস ডিক্লেয়ার করা হোক। ভারতবর্ষের সমস্ত রাজ্যে রয়েছে। আমি টালির চালে থাকি সেই ব্র্যান্ডিংটা দেখানোর জন্য আমি ওরকম একটা বাড়িতে থাকি যেটা নিরাপত্তা ব্যবস্থা নেই, সেখানে কম্প্রোমাইজ করছি। শুধু 200 খাকি উর্দি পরা পুলিশ লাগিয়ে দেখে দিলে কিছু হবে না। এবং ওনাকে শিফট করা হোক, এটা চিফ মিনিস্টার রেসিডেন্স আলাদাভাবে হওয়া উচিত। স্যার জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পাচ্ছেন, প্লাস ওনার রাস্তায় ওনার গলিতে ঢোকার মুখে, মানে বাড়ি তো দূরস্থ কিন্তু গলিতে ঢোকার মুখে সিকিউরিটি, হাই সিকিউরিটি। না না, এটাকে তোমরা সিকিউরিটি বলো, আমি এটাকে সিকিউরিটি বলি না। ওটা জোকারদের জোকারি। শুধু খাকি ইউনিফর্ম পরে লোক দাঁড় করে দিলে হয় না। কিছুদিন আগে তো ওনার বাড়ির ভেতরে একজন লোককে পাওয়া গেছিল, সম্ভবত জানলার পাশে রড নিয়ে একটি ছেলে ওয়েট করছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সে ঢুকলো কি করে? কজনের শাস্তি হয়েছে? ডাইরেক্টর সিকিউরিটিকে ইমিডিয়েট তার পদ থেকে কেন সরিয়ে দেওয়া হবে না? কেন কলকাতার পুলিশ কমিশনার এবং ডিজিপি এদের দুজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে না? এটা তো ভয়ঙ্কর একটা ঘটনা। এবং সেই ঘটনাটাকে যদি আবার রাজ্যের নির্বাচনের জন্য ব্যবহার করা হয়, তার থেকে দুর্ভাগ্য আমার মনে হয় বাংলার জন্যও নয়, এবং স্বয়ং মমতা ব্যানার্জির জন্য বোধহয় এত দুর্ভাগ্য হবে না। আমার মনে হয় না যে রক্ত যখন বেরোচ্ছে উনি লোককে বলেছেন যে তোমরা ছবি তোলো, আমি ততক্ষণ, এটা প্রতিবর্তকিয়া। মাথা যখন ফেটে যায়, যে কোনো জায়গায় আঘাত লাগলে আমরা সবার আগে সেখানে হাত লাগাই। মাথা ফেটে গেলে উনি হাত লাগাতেন, হাত লাগালে রক্তটা তো ছড়িয়ে যেত কপালে। তুমি দেখেছো ছবিতে দেখা যাচ্ছে নিখুঁতভাবে রক্তটা একটা লাইনে নিচে এসেছে এবং সেই ছবি তোলা হয়েছে। এটাকে ষড়যন্ত্র বলবো না তো কোনটাকে ষড়যন্ত্র বলবো? রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা হীন ষড়যন্ত্র। এবং আমি আরেকটা ডিমান্ড করেছিলাম, হাইকোর্টের কোনো সিটিং জাজ অথবা সিবিআই কে দিয়ে এটার ইমিডিয়েট নিরপেক্ষ তদন্ত করা উচিত। কলকাতা পুলিশ এটা করবে, সেটা প্রমাণ লোপাট করবে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কারণ সম্পূর্ণ তাদের ব্যর্থতা। রোজিনা, ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।